আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। করোনা মহামারীর সময় লাইফ আমাদের বাঁচিয়ে রাখছেন, এটাই হতে পারে ঈদের সবচেয়ে বড় আনন্দ। আহ, আর আমরা যেহেতু আজকে আমরা উপস্থিত হয়েছি প্রথম আমাদের স্পোর্টস ম্যানিয়াকের প্রথম পডকাস্ট, স্পোর্টস ম্যানিয়াক প্রথম পডকাস্ট, সেটা হচ্ছে ইউসিএল নিয়ে। চ্যাম্পিয়ন্স লিগ ব্যাক করতেছে, যেটা হচ্ছে ফেব্রুয়ারির রাউন্ড অফ 16 এর খেলা অর্ধেক হওয়ার পর লকডাউনের কারণে বন্ধ হয়েছে, সেটা আবার শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ তারিখ হচ্ছে গিয়ে 8 তারিখ, শুক্রবার দিবাগত রাত্রে। তো প্রথম দিন ম্যাচ আছে হচ্ছে গিয়ে দুইটা ম্যাচ অনুষ্ঠিত হবে, জুভেন্টাস ভার্সেস লিওন, ম্যানচেস্টার সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদ। তো আমরা আজকে কথা বলবো এই দুটো ম্যাচ নিয়ে, কি হতে পারে, কি হতে যাচ্ছে, প্রবাবল লাইন আপ, লিডিং গোল স্কোরার, কি ফ্যাক্ট, কি কে কোন প্লেয়ার কি রোল প্লে করতে পারে, কার ইফেক্টটা বেশি হবে, শেষ পর্যন্ত কে কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করে, এটা নিয়ে আমরা আজকে মূলত কথা বলবো। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আমাদের সাথে থাকবেন। তো আমাদের সাথে আছেন আরেকজন আমি কো আমি হোস্ট। আমি সাজ্জাদ হোসেন বলতেছি। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আমরা আসলে খেলাধুলার ইউসিএলটাই সব খেলাধুলা যেটি লিগটা শুরু হয়ে গিয়েছিল, এখন হচ্ছে যে ইউসিএলটাই বাকি ছিল, যেটা একটা খেলার মধ্যে একটা আলাদা এক্সট্রা চিজ নিয়ে আসে ফুটবলের মধ্যে। ইউসিএলটাকে আমরা ফুটবল ক্লাব বিশ্বকাপ মনে করি সবাই আমরা, যেটা এটা আমাদের এক্সাইটমেন্ট। অ্যাকচুয়ালি এবার এটা ধরে নিলাম, যেহেতু ইউরোপ পোস্টপন্ড হয়ে গেছে, এটা ইউরো শুরু হয়েছে। হ্যাঁ, 2020 ট্রায়াল postponed, এটা ভার্সন হতে পারে। the one kind of trial version. So Copa America postponed, Euro postponed, Olympic postponed, ইভেন ক্রিকেট যদি ধরি, T20 ওয়ার্ল্ড কাপ পোস্টপন্ড, এশিয়া কাপ পোস্টপন্ড, সবই পোস্টপন্ড। তো ধরে নিলাম যে এটা এবার আমাদের সবেদন নীলমণি যেটা বলে আর কি, একটা কথা আছে আর কি, চ্যাম্পিয়ন্স লিগ। আর চ্যাম্পিয়ন্স লিগ মানে অন্য কিছু। চ্যাম্পিয়ন্স লিগের থিম সংটা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যে অবস্থা, মানে প্রপার গুজবাম যেটাকে বলে আর কি। চ্যাম্পিয়ন্স লিগ মানে স্পেশাল কিছু, সেটা যেই হোক, সবার স্বপ্ন ইউরোপিয়ান ক্লাবগুলোর জন্য। যদিও এবার যেন যারা জানেন না তাদেরকে বলে রাখা দরকার, যেটা হচ্ছে যে এবার চ্যাম্পিয়ন্স লিগে নকআউট করবে, কোনো ফার্স্ট লেগ সেকেন্ড লেগ থাকবে না। কারণ হচ্ছে যে কোয়ার্টার ফাইনাল থেকে রাউন্ড অফ 16 যে চারটা ম্যাচ বাকি আছে, সেই চারটা ম্যাচ নিয়ে আমরা আজকে কথা বলবো। আফটার আফটার রাউন্ড অফ 16 যখন কোয়ার্টার ফাইনাল থাকবে, তখন সবগুলো ম্যাচ এক লেগে হবে। সো ইটস এ নকআউট, যে টিম হারবে সে টিম বাইরে চলে যেতে হবে। এবং এটা কাইন্ড অফ একটা মিনি ইউসিএল হচ্ছে, যেটা হোম এবং অ্যাওয়ে থাকবে না। এবং ওভারঅল ভেন্যু এখন পর্যন্ত যেটা হচ্ছে গিয়ে ফিক্সড হচ্ছে পর্তুগালের দুটো স্টেডিয়াম, একটা হচ্ছে গিয়ে লিসবন আর একটা হচ্ছে গিয়ে বেনফিকা। তো আশা করি এটা হচ্ছে গিয়ে বর্তমানে ইউসিএল এর যে সামনের কোয়ার্টার ফাইনালের থেকে যে স্টার্টটা হবে, সেটা হচ্ছে গিয়ে টানা 11 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত, মানে যেদিন ফাইনাল হবে সেই দিন পর্যন্ত মোটামুটি টানা একটা লম্বা ফেজ ধরে ইউসিএল এর খেলা রোজ থাকবে। সো তখন আমাদের অনেক আশা হবে। আর মাঝখানে হয়তো বা সেমিফাইনাল এবং ফাইনালের মাঝখানে একদিন করে যাবে। আমরা তাহলে আমাদের শুরু ম্যাচে করা ব্যাক যাক। করি, শুরু করি, হ্যাঁ। শুরু করা যাক। প্রথম হচ্ছে ম্যানচেস্টার সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদ। ফার্স্ট লেগ হয়ে গেছে লকডাউনের আগে, যেটাতে রিয়াল মাদ্রিদ 2-1 গোলে নিজেদের মাঠেই হেরে যায়। এবং সবচেয়ে রিয়াল মাদ্রিদ হালকা ব্যাকফুটে থাকতে পারে, কারণ হচ্ছে তারা যদি নিয়মিত অধিনায়ক সার্জিও রামোস মতো প্লেয়ারকে পাবেন, হ্যাঁ, লাল কার্ডের কারণে এটার সে এক ম্যাচ টার্গেট বেসিস করতে পারবে না। তো এখন চ্যাম্পিয়ন্স লিগের সবচাইতে আমি বলবো যে ক্রুয়েল নিয়ম যেটা, সেটা হচ্ছে অ্যাওয়ে গোল সিস্টেমটা। সেখানে ম্যানচেস্টার সিটি দুই গোলে এগিয়েছে, মানে দুইটা ক্রুশিয়াল অ্যাওয়ে গোল পেয়েছে। রিয়াল মাদ্রিদের জন্য ড্রয়ের কোনো বিকল্পই না, ড্রয়ের কোনো ড্র করলে তো চলবেই না, শুধু জিতলেই হবে না, দুই গোলের ব্যবধানে জিততে হবে। 1-0 গোলে জিতলে হবে না, অ্যাটলিস্ট 2 গোলের ব্যবধানে জিততে হবে। এখন কি মনে হচ্ছে, কি করতে যাচ্ছে, কি ঘটতে যাচ্ছে রিয়াল মাদ্রিদকে নিয়ে, যদি কিছু বলেন। রিয়াল মাদ্রিদকে নিয়ে বলতে গেলে আসলে রিয়াল মাদ্রিদের লিগ যেটা হয়ে গেছে, যেটা বার্সেলোনা অলমোস্ট লাস্ট ডিকেডের মধ্যে 7 টাইমস বার্সেলোনা লিগ জিতলো। 1 টাইমস হচ্ছে গিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ, এবং 2 টাইমস হচ্ছে গিয়ে রিয়াল মাদ্রিদ জিতে হয়ে গেল। 3 টাইমস হয়ে গেল, সরি।
তো বেসিক্যালি যেটা দেখাচ্ছে যে ওরা আসলে এখন অলরেডি লিগটা জিতে যাওয়াতে তাদের মাথা থেকে একটা টেনশন অবশ্যই চলে গেছে। কারণ হচ্ছে যে লিগটা জিতে তো তাদের একটা আলাদা নতুন একটা ওয়ার্ক ফোর্স কাজ করতেছে, যেটা হচ্ছে যে তারা যখন ইউসিএল এর ফার্স্ট লিগটা খেললো সারপ্রাইজিংলি, বিকজ সারপ্রাইজিংলি বলা যায় কারণ হচ্ছে যে রিয়াল মাদ্রিদ তখন খুব ভালো ফর্মে ছিল। তাদের যে স্কোরিং অ্যাবিলিটি, তাদের যে ফ্লেক্সিবিলিটি, তাদের ইয়াং প্লেয়ার এবং যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার, তাদের একটা কম্বাইন্ড একটা ফোর্স ছিল, যেটা হচ্ছে রিয়াল মাদ্রিদকে সব স্ট্রং পজিশনে ছিল যে কোনো টিমের বিপক্ষে। এবং ওয়ার্ল্ডের যে কোনো টিম, যে টিমই আসুক না কেন, রিয়াল মাদ্রিদের সাথে খেলতে হলে তাদের আসলে অনেক স্ট্র্যাটেজি ফলো করতে হবে, বিকজ তাদের যে রিসোর্স আছে রিসোর্সটা আসলে অনেক হিউজ। এবং ইয়াং এবং এক্সপিরিয়েন্স প্লেয়ারের একটা কম্বিনেশন আসলে এখন এখন আমার দেখা মতে একমাত্র এবং পানি হলেও এই সিটির মধ্যেই আছে, যাদের আসলে রিসোর্স আছে প্লেয়ার, এবং সেই দুটো টিমের মধ্যে যে খেলা প্লেয়ার আছে। হ্যাঁ এবং সেখানে রিয়াল মাদ্রিদ হ্যাঁ সেখানে ব্যাপারটা হচ্ছে যে রিয়াল মাদ্রিদের মাঠে রিয়াল মাদ্রিদকে হারানো সিটির জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট, বিকজ আমার মনে হয় যখনই তারা 2-1 গোলের হিসাবটা মাথায় নিয়ে মাঠে নামবে সিটির মাঠে, নিজেদের মাঠ বলে কথা, প্লাস হচ্ছে গিয়ে তাদের একটা 2 গোলের একটা অ্যাওয়ে অ্যাডভান্টেজ আছে। তো সেই জন্য তারা একটু পজিটিভ মেন্টালিটি নিয়ে নামতে হবে, বিকজ আমার মনে হয় তাদের তাদের চান্সটা একটু বেশি, তাদের ভালো করার এবং তাদের এই রাউন্ডটা কোয়ালিফাই করে কোয়ার্টার ফাইনালে যাওয়ার চান্সটা বেশি। বাট যেহেতু টিমটা রিয়াল মাদ্রিদ, রিয়াল মাদ্রিদের সাথে আসলে 3-0 গোলে আগে থাকলেও বলা যাবে না আসলে রিয়াল মাদ্রিদ শুরু করবে না। এক্স্যাক্টলি এর সাথে এর কারণে আমি এখানে একটা পয়েন্ট এড করতেছি, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ হচ্ছে অ্যাকচুয়ালি নো, সেটা যাই হোক রিসেন্ট কিছু বিতর্ক থাকতেই পারে, যেটা সবসময় হয়ে আসছে যে ওদের, কিন্তু রিয়াল মাদ্রিদ জানে কিভাবে বিগ ম্যাচ প্রেসার হ্যান্ডেল করতে, সিচুয়েশন থেকে কামব্যাক করতে। এটা হাতে গোনা কয়েকটা ক্লাব আছে যেটা পারে, এবং তার মধ্যে রিয়াল মাদ্রিদ এক নম্বর। সেটাই, এটাই হচ্ছে ব্যাপার। এবং রিয়াল মাদ্রিদের যদি সাম্প্রতিক পারফরমেন্স যদি আমরা একটু চিন্তা করি, তাহলে ওরা খেলছে হচ্ছে গিয়ে এই পর্যন্ত যেহেতু সেকেন্ড সেকেন্ড লেগটা বাকি 7 ম্যাচ খেলা হয়ে গেছে তাদের, এবং তারা 3 ম্যাচ জয়লাভ করছে, 2 ম্যাচ ড্র করছে এবং 2টা ম্যাচ হারছে। এর মধ্যে সিটির সাথে একটা ম্যাচ হারা তাদের দিয়ে। এবং তারা টোটাল গোল করেছে হচ্ছে 15টি, যেটা গোল দেওয়ার দিক দিয়ে তাদের আসলে তুলনা নেই। তারা প্রতি ম্যাচে অ্যাভারেজে 2+ গোল করেছে। তাদের অ্যাটেম্পটও ভালো ছিল, তারা টোটাল 132টা অ্যাটেম্প করছে, তার মধ্যে অন টার্গেট 52টা। সো বুঝাই যাচ্ছে রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং ফোর্স এবং রিয়াল মাদ্রিদের টোটাল মিডফিল্ড নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা যেখানে রিয়াল মাদ্রিদকে ফেস করতে হবে, বিকজ তাদের যে ক্যাপ্টেন, লিডার বলা যায়, টিমের কান্ডারি বলা যায়, সব কিছুরই একটা মেইন ফোর্স বেনজামার সাথে, যদি বেনজামাকে যদি বলা হয় আসলে আক্রমণ ভাগের নেতা, রামোস হচ্ছে গিয়ে পুরা রিয়াল মাদ্রিদের নেতা, এবং সে হচ্ছে গিয়ে ডিফেন্স, অফেন্স, লং পাস, থ্রু পাস, মানে পেনাল্টি, আসলে কোনোটাতেই তার আসলে ইনভলভমেন্ট নাই, এটা বলা যাবে না। কর্নার, আমি এর জন্য আমি ওকে বলি ডিফেন্সিভ স্ট্রাইকার। হ্যাঁ ডিফেন্সিভ স্ট্রাইকার। সো তার যে একটা একটা মানে তার সে যেহেতু রেড কার্ডের কারণে সে আসলে সাসপেন্ডেড, তার যে অনুপস্থিতিটা এটা খুব ভালোভাবে রিয়াল মাদ্রিদ অনুভব করবে। তারপরে রিয়াল মাদ্রিদের যেসব তারকা প্লেয়ার আছে এবং ইয়াং প্লেয়ারদের যে একটা আলাদা বিশ্বাস মুভমেন্ট, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, তারপরে হচ্ছে অ্যাসেনসিও, খুবই ইয়াং প্লেয়ার, এবং তাদের বিগ ম্যাচে খেলার এক্সপিরিয়েন্স আছে থ্যাঙ্কস টু জিদান। জিদান যেভাবে রোটেট করে প্লেয়ারদেরকে একটা এনকারেজ করছে, যে সবসময় প্লেয়ারদেরকে একটা পজিটিভ মাইন্ডসেটের মধ্যে নিয়ে আসছে যে হ্যাঁ আমি যদি ভালো খেলি তাহলে আমি খেলতে পারবো। তো আমার মনে হয় রিয়াল মাদ্রিদ যদি 2-1-এর চিন্তাটা মাঠ থেকে সরাই ফেলে এবং তারা যদি একটা ফ্রেশ গেম পজিটিভ নরমাল খেলাটা খেলে, পজিটিভ এবং নর্মাল খেলাটা খেলে, এবং রামোসের অনুপস্থিতিটা নিয়ে যদি তারা খুব বেশি না ভাবে, তাদের যে প্লেয়ার আছে এবং রামোসের জায়গায় মেবি আমার যতটুকু মনে হচ্ছে যে এখানে হচ্ছে গিয়ে রামোসের জায়গায় খেলবে হচ্ছে গিয়ে হয় নাচো খেলবে, অথবা হচ্ছে গিয়ে আরেকজন প্লেয়ারের নাম বলুন কি ছিল, হ্যাঁ নাচো, অথবা হচ্ছে গিয়ে এডার মিলেতো খেলবে। এবং মোস্ট প্রবাবলি তাদের এডার মিলেতো খেলার সম্ভাবনা এটাই বেশি, বিকজ সে টিমের মধ্যে বর্তমানে নাচো থেকে বেশি নিয়মিত।
সো গোলবারে অবভিয়াসলি থিবো কোর্টুয়াস থাকবে অলওয়েজ অ্যাজ অলওয়েজ, এবং সে খুব রেড হট ফর্মে আছে। তার লা লিগায় 18টা ক্লিনশিট নিয়ে সে অলরেডি মিস্টার ক্লিনশিট হিসেবে লা লিগায় গোল্ডেন গ্লাভস পেয়ে গেছে। তো তার একটা কনফিডেন্স লেভেল অনেক ভালো। এবং লেফটে যতটুকু জিদানের যদি থেকে জিদানের মতো চিন্তা করলে আসলে লেফটে হচ্ছে যে মার্সেলো খেলার কথা, কিন্তু যদি ডিফেন্সিভ স্টেবিলিটির জন্য সেখানে হচ্ছে গিয়ে খেলতে পারে। মার্সেলো কি খেলাবে? মার্সেলো কারণ হচ্ছে কি অ্যাটাক করে লাগবে। মার্সেলো কি খেলাবে কারণ হচ্ছে অ্যাটাকিং খেলতে হবে, ডিফেন্সিভ সলিড উপর অ্যাটাক খেলতে হবে। অ্যাকোরাটা যাবে না আসলে। তো সো আর এখান দিয়ে কারভাজাল খেলছে। তো মিডফিল্ডে মডরিচ এবং মডরিচের এবং কাসামেরো সিডিএম হিসেবে থাকবে কাসামেরো, এবং অলওয়েজ দলের মেইন যাকে বলা হয় আসলে যে রিয়ালের মেশিন ক্রুজ। এবং সামনে যেহেতু অ্যাটাকিং একটা ওয়ান অন ওয়ানের একটা ভালো ফাইট দরকার, বিকজ সিটির সাথে অ্যাটাকে উইংটা খেয়াল রাখতে হবে, কারণ সিটির যে রাইট ব্যাক এবং লেফট ব্যাক দুটার জায়গায় একটু উইকনেস আছে। তো সেখানে ভিনিসিয়াস জুনিয়রকে খেলানোর সম্ভাবনাটাই বেশি, এবং মাঝখানে অ্যাজ ওয়েল এজ কারিম বেনজেমা, এবং ডান সাইডে খেলাতে পারে সেটা হচ্ছে গিয়ে অ্যাসেন্সিও খেলার সম্ভাবনা আছে, বাট অ্যাসেন্সিও যদি না খেলে থাকে তাহলে হচ্ছে গিয়ে সেখানে রড্রিগো খেলবে। এই হচ্ছে মোটামুটি রিয়াল মাদ্রিদের লাইন আপ, যে লাইন আপটা আসলে যে কোনো টিমকে বিট করার মতোই, এবং তাদের যে বেঞ্চ আছে বেঞ্চের মধ্যে অনেক প্লেয়ার থাকবে অ্যাজ ওয়েল এজ যদি হ্যাজার্ড ফিট থাকে, এবং আমার মনে হচ্ছে না হ্যাজার্ড টিম নিয়ে তারা আসলে একটা কাউন্টার খেলতে পারে দিবেন, যেহেতু হ্যাজার্ড ইঞ্জুরি থেকে খুব বেশি দিন হয়নি ব্যাক করছে। সো হ্যাজার্ডকে হয়তোবা আফটার হাফ টাইম তাকে নামানোর একটা প্ল্যান থাকতে পারে। আর যদি হ্যাজার্ডকে স্টার্টিং থেকে যদি হ্যাজার্ডকে খেলায় তাহলে হচ্ছে যে ভিনিসিয়াস আসলে সেকেন্ড হাফ ছাড়া নামার কোনো অপশন নেই, যেহেতু তারা একই সাইডের প্লেয়ার। সো বেসিক্যালি এই টিমের সাথে আসলে যে কোনো টিমকে ফাইট দিতে পারে, বাট সিটির জন্য একটা প্লাস পয়েন্ট হ্যাজার্ড বেনজেমা রাইটে এবং রড্রিগো অথবা অ্যাসেন্সিও। সো অবভিয়াসলি টিমটা যথেষ্ট স্ট্রং এনাফ টু বিট এনিবডি ইন দ্য ওয়ার্ল্ড, বাট দ্য থিং ইজ যে সিটি তার মাঠে খেলছে, এবং রিয়াল মাদ্রিদের সেটা ভুলে যেতে হবে যে আমরা আসলে ফার্স্ট লেগে কি রেজাল্ট করছি, বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট টু জাস্ট কজ ফার্স্ট লেগের রিয়াল মাদ্রিদ আফটার বিফোর লকডাউনে রিয়াল মাদ্রিদ এক রিয়াল মাদ্রিদ, আফটার লকডাউনে রিয়াল মাদ্রিদ আরেক লকডাউনে সম্পূর্ণ ভিন্ন। লকডাউনের পর যে সবগুলা ম্যাচ যতগুলা ম্যাচ হয়েছে সবগুলা ম্যাচে তারা একটা ম্যাচে হারে লিগে, এবং তারা কিন্তু বার্সেলোনা থেকে 2 পয়েন্ট পিছনে থেকে লকডাউনের পর শুরু করেছিল, এবং শেষ পর্যন্ত 4 পয়েন্ট আগে থেকে হচ্ছে যে তারা লিগ জয়লাভ করছে। তো তাদের জন্য একটা বুস্ট কাজ করবে, এবং সিটিও কিন্তু তাদের প্লেসটা হারাইছে, এবং তাদের যেভাবে 9টা লস একটা লিগের ম্যাচে, সিটির মতো টিম যারা সারা 38টা ম্যাচে তারা যারা হচ্ছে 2-3টা বেশি হারায় না, তারা হচ্ছে 9টা লস তাদের জন্য একটা বিষয়। তো এখন সিটির ব্যাপারটা আমি শুনতে চাচ্ছি আসলে, যে সিটির প্রিপারেশনটা কেমন। সিটির ব্যাপারটা হচ্ছে ম্যানচেস্টার সিটি হচ্ছে কি অ্যাকচুয়ালি ম্যানচেস্টার সিটি নিয়ে আসলে কি বলবো, ম্যানচেস্টার সিটি হচ্ছে আমি বলবো যে ইটস ওয়ান কাইন্ড অফ ফ্যান্টাসি। পুরো টিমটা আমার কাছে মনে হয় একটা ফ্যান্টাসি। আসলে গার্দিওলা কি ভাবতেছেন, গার্দিওলা লাইন আপ কি হতে পারে, লাইন আপ নিয়ে তো আমাদের মতো আমরা যারা ফ্যান্টাসি ম্যানেজার আছে তাদের চেয়ে ভালো কেউ তো জানে না আসলে, যে গার্দিওলা জানে কিনা যে নেক্সট ম্যাচে লাইন আপ কি হবে। ঠিক আছে, একমাত্র এডারসন বাদে আর কি। তো এখন গার্দিওলা ফিক্সড এডারসন এবং কেডিবি, এছাড়া গার্দিওলা আসলে গার্দিওলা হচ্ছে দিস কাইন্ড অফ পারসন যে হোক সে যদি 5-0 গুলো আগায় থাকে সে কখনো ডিফেন্সিভ খেলবে না, সে অ্যাটাকিং সে তার নরমাল খেলায় খেলবে। আমরা যেটা অতীতে দেখে আসছি বায়ার্নের সাথেও বার্সার সাথেও। তো হচ্ছে যে আমি যদি প্রথমে তাদের লাইন আপের কথা চিন্তা করি, মোস্ট প্রবাবল লাইন আপ সেটা হচ্ছে গিয়ে এডারসন, ওয়াকার, ফার্নান্দিনহো। একটু ফার্নান্দিনহোকে ক্যান সিবি খেলা গার্দিওলা শুধু গার্দিওলাই ভালো জানে, শুধু খেলাচ্ছে তাই ফার্নান্দিনহোকে রাখলাম। তারপর হচ্ছে লাপোর্তে, জিনচেনকো, আর মিডে কেডিবি, কেভিন ডি ব্রুইনে, রড্রি, গুন্ডোগান, মাহারেজ, জেসাস, স্টার্লিং। মোস্ট প্রবাবল লাইন আপ এটা জায়গাটা
কিছু চেঞ্জ আসতে পারে। বার্নার্ডো সিলভা বার্নার্ডো সিলভা অথবা হচ্ছে গিয়ে অন্য কোনো প্লেয়ার ট্রাই করতে পারে, ফোডেন টাইপ। ফোডেন ফোডেনকে মনে হচ্ছে না এই ম্যাচে, ইয়াং প্লেয়ার ভালো খেলতেছে ঠিক আছে, বাট এরকম হাই প্রেসারের ম্যাচে আমার ওকে এটা জানার- নামাই দিবে। জানার কথা মানে জানার দরকার ছিল, সেটা হচ্ছে ডেভিড সিলভা তো লাস্ট ম্যাচ খেলে ফেলছে, কিন্তু সে কি খেলে ফেলছে। জন্য কনসিডার করতেছে কিনা? আমার মনে হয়, যতদূর জানি মনে হয় না, কারণ সে খেলে ফেলছে, আউট অফ কন্ট্যাক্ট হয়ে গেছে সে মিলে। Because এই ম্যাচে যদি থাকতো তাহলে হ্যাঁ, সে অবশ্যই- যদি থাকতো হ্যাঁ, যদি থাকে, যদি কনসিডার করেও থাকে, আমার মনে হয় না। হ্যাঁ, ডেভিড সিলভা অনেক এক্সপিরিয়েন্স, অনেক সে প্রেসার হ্যান্ডেল করতে পারে, সে ওয়ার্ল্ড কাপ খেলে আসছে, ইউরো জিতছে, মানে সব অভিজ্ঞতা তার আছে, সে জানে এই টাইপের ম্যাচে কিভাবে প্রেসার হ্যান্ডেল করতে হয়। কিন্তু এখন তার বয়সটাও বিবেচনায় রাখতে হবে যে আসলে এই ম্যাচে সে এখন কতটুকু নিতে পারবে, কেন রিয়াল মাদ্রিদ আমার যা মনে হচ্ছে যে মোস্ট প্রবা তাদের বেস্টটা, মানে এই তাদের একদম বেস্টটাই দিবে, প্রেসিং করবে, সবই করবে। সে গার্দিওলা মনে হয় না ওই টাইপের রিস্ক দিতে যাবে আর কি। যদি লাইন আপের কথা চিন্তা করলে এটাই হতে পারে, যেহেতু একেবারে হচ্ছে একেবারে ইনক্লুড হয়ে আছে, তো জেসাস মাহারেস ওর মেইন গোলটাই হচ্ছে গিয়ে সে ইউসিএল এ ব্যাক করার কথা, তো ইউসিএল ব্যাক করা, সেটা ওরা যদি কোয়ার্টারের জন্য কোয়ার্টারের জন্য কোয়ালিফাই করে, তাহলে হচ্ছে একেবারে আমরা তো কোয়ার্টার ফাইনালে অথবা আমরা 10-15 মিনিটের জন্য হলে এগুলোকে দেখতে পারি, 10-15 দিন ধরে নিতে পারি। 10-15 এখন হচ্ছে এই তো বললাম। আর ম্যানচেস্টার সিটির যে অ্যাকচুয়ালি হচ্ছে গার্দিওলা টিমটা ঠিক আছে, বাট গার্দিওলা ভালো পজিটিভ ফুটবল খেলে বলতেছি, বাট আমরা যা দেখতেছি যে গার্দিওলার একটা কমন সমস্যা, সেটা বার্সার আমলেও দেখছি শেষের দিকে এসে 3 বছর 4 নম্বর বছর হয়েছে বায়ার্ন মিউনিখ, ইভেন ম্যানচেস্টার সিটির সাথে হয়েছে, খেলাটা খুব একটু প্রেডিক্টেড হয়ে গেছে, পাস দিবে, ব্যাক পাস দিবে, অন কাইন্ড অফ গোলকিপারের কাছে যাবে, যাবে, মানে খেলাটার মনে হচ্ছে ধান নাই ঘানে। যদিও ম্যানচেস্টার সিটি লকডাউনের পর টানা 9টা ম্যাচ জিতছে, যে লকডাউনের পরবর্তী যে ম্যাচগুলো হয়েছে, শুধু যদি ওই ম্যাচগুলো কাউন্ট করা হয় তাহলে হচ্ছে গিয়ে ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন, মানে আফটার লকডাউন প্রিমিয়ার লিগ। যদি লকডাউন প্রিমিয়ার লিগ বলি তাহলে হচ্ছে ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন। তারা লিভারপুলকে 5 গোল দিছে ঠিক আছে, কিন্তু ওইখানে সময় লিভারপুলও কতটা ম্যাচটা সিরিয়াসলি নিছে তা নিয়ে প্রশ্ন আছে আমার, যেহেতু জিতে হয়ে গেছে ঠিক আছে। হ্যাঁ, তাদের একটা সেলিব্রেশন ছিল। হ্যাঁ, এখন আসলে ম্যানচেস্টার সিটি নিয়ে আমি একটু অ্যাওয়ে ম্যাচে 2 গোল করার পরও এই সম্প্রীত হয়তো তারা ম্যাচ জিতছে, পয়েন্ট পাইছে, কিন্তু তাদের খেলার স্টাইলের কারণে, তাদের প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজের কারণে আমি এখনো মানে সন্দিহান যে আসলে ম্যানচেস্টার সিটি সামনে প্রোগ্রেস করবে কিনা। নেগেটিভ লাগতেছে, যেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি গত 2 সিজনে যেটা দেখছি যে ম্যানচেস্টার সিটি আর যাই হোক মানে মারমার কাট অবস্থা, কাউকে ছেড়ে দেয়। প্লাস হচ্ছে গার্দিওলার এবার ম্যানচেস্টার সিটির অনেক ডিফেন্সিভ এরর হয়েছে, তারপরে গার্দিওলা ফার্নান্দিনোকে খেলায় যাচ্ছে, যেখানে ওটামেন্ডি যাই হোক, ওটামেন্ডি হচ্ছে প্রপার সিবি। হ্যাঁ, ওটামেন্ডি ফিট চলে যাবে, আমার মনে হয় যে তাকে একটা চান্স দিতে পারে, কারণ সে হচ্ছে যে পিওর সিবি। কিন্তু গার্দিওলা ইভেন ফার্নান্দিনো হিরোর করছে, রেড কার্ড খাইছে, তারপরেও কিন্তু হচ্ছে গিয়ে ওকে খেলাই যাচ্ছে গার্দিওলা। তো এই যদি আমি লাইন আপ বলি, লাইন আপ পেয়ে গেল। তো এখন আসি যে ম্যানচেস্টার সিটির ফর্ম নিয়ে যদি প্রপারলি বলি, ম্যানচেস্টার সিটি এবার লিভারপুল থেকে 18 পয়েন্ট পিছায় থেকে লিগ শেষ করছে, তবুও তারা সেকেন্ড রানার্স আপ হয়েছে। কিছুদিন আগে তাদের উপর ভালো একটা বিপদ চেপে বসছিল, একটা যে ইউসিএল থেকে ব্যান হতে পারে। সেখান থেকে তারা কোর্ট অফ আরবিট্রেশনে এটা আপিল করে জিতে আসছে। সো তাদের ভিতর একটা জিলো কাজ করে, একটা জেতো কাজ করতে পারে যে আমরা ইউসিএল খেলতে আসছি, আমরা ইউসিএল খেলার জন্য প্রস্তুত, আমরা ইউসিএল খেলবো, আমাদের যেভাবে হোক আমাদের প্রোগ্রেস করতে হবে, ওদের বডি ল্যাঙ্গুয়েজটা শো করতে হবে যে আমরা শুধু মাঠের বাইরে যেতে ওদের উপর একটা কি বলে একটা অপবাদ আছে যে টাকা দিয়ে সবকিছু করতে চায়। সো ডেফিনেটলি তারা চাবে যে মাঠের খেলা প্রুভ করতে, যে না আমরা মাঠের খেলাও বেস্ট। আশা করি যে গার্দিওলা মোস্ট প্রবাবলি ফাইট দিবে, যে ওর রিয়াল মাদ্রিদ যেমন পজিটিভ খেলাটা খেলতে হবে, ওদের ওই যে 2 গোলে জিততে হবে ছেড়ে দিয়ে, সেম গোস ফর ম্যানচেস্টার সিটি। তাদেরও অত প্যানিক হইলে চলবে না, একদম পজিটিভ নরমাল এবং ধীরে স্থির হইতে খেলাটা করতে হবে।
রিয়াল হ্যাঁ, মাদ্রিদ সেটা হবে না। তারা তাদের পজিটিভ খেলাটা খেলতে হবে। তো ম্যানচেস্টার সিটির জন্য যেভাবেই হোক 1-0 গোলে বা 2-2 গোলে ড্র হলো, তাদের আসলে ম্যানচেস্টার সিটি প্রথমে প্রোগ্রেস চেষ্টা করে করতে হবে যাবে। গোল দিয়ে একটা অ্যাডভান্টেজটা বাড়াই নেওয়া। গোল দিয়ে প্রেস করে, হ্যাঁ, অ্যাডভান্টেজটা বাড়ায় নেওয়া, এবং তাদের চান্স অনেক বেশি, কারণ হচ্ছে মাহারেজ স্টার্টিং করলে প্রচুর অ্যাটাক হবে অনেক। অবভিয়াসলি কেডিবি কেভিন ড্রিবুনে তো আছে, তারপর স্টার্লিং, যে স্টার্লিং এই সিজনে এখন পর্যন্ত স্টার্লিং 30 গোল করে ফেলছে টোটাল সব মিলে। চ্যাম্পিয়ন্স লিগে গোল করছে 5টা, হ্যাঁ, চ্যাম্পিয়ন্স লিগে গোল করছে 5টা। তো তারপরে চ্যাম্পিয়ন্স লিগে সেকেন্ড তাদের হচ্ছে গিয়ে লিডিং গোল স্কোরার হচ্ছে গিয়ে সেমস জেসাস, সে করছে 5 গোল, অ্যাগিউরো করছে 2 গোল, আর কেভিন ড্রিবুনে করছে 1 গোল। এই হলো তাদের মানে গোল স্কোরের হিসাবটা গেল। এখন হচ্ছে স্টার্লিং যে ফর্মটা দেখাইছে, স্টার্লিং তো ওকে বলে মানে হেডলেস চিকেন বলা হয়, যে মাঝে কারণ হচ্ছে ও যে মিস গুলা করে, ও যদি ওর ফর্মটা কন্টিনিউ করতে পারে তাহলে রিয়াল মাদ্রিদের জন্য এটা একটা বিগ ব্লো হবে। ও যে সুযোগ পেলে কাজে লাগাচ্ছে, ইভেন জেসাস, কেভিন ড্রিবুনে। রিয়াল মাদ্রিদের সাথে আসলে ওদের স্ট্র্যাটেজি ফলো করে অ্যাটাকিং খেলে ওদেরকে একটা কোন ভাষা করা যাবে, বিকজ রিয়াল মাদ্রিদের কোনো অপশনই নাই অ্যাটাক করার। অপশনই নাই, ওদের অ্যাটাকিং খেলতেই হবে একদম। মোস্ট প্রবাবলি যে ফ্যান্টাসিতে আগে একটা অপশন ছিল অল আউট অ্যাটাক, ছিল রিয়াল মাদ্রিদ পুরো অল আউট অ্যাটাক খেলতে হবে। 2-5-3 বা দুইটা ডিফেন্ডার তোরা পিছনে থাক, সামনে আমরা যা হবার দেখতেছি অবস্থায় খেলতে হবে। এখন এখন হচ্ছে গিয়ে ম্যানচেস্টার সিটির আবার এগেইনস্ট স্প্যানিশ ক্লাব, তাদের নকআউট স্টেজের রেকর্ড খুব বেশি ভালো না, যদিও খুব বেশি ম্যাচ খেলে না, শুধু চ্যাম্পিয়ন্স লিগ হিসাব করা, চ্যাম্পিয়ন্স লিগ এরা যদি ধরা হয়, এখন পর্যন্ত স্প্যানিশ ক্লাবের সাথে 5টা ম্যাচ খেলছে নকআউট স্টেজে, 4টা হারছে, 1টা জিতছে। সেই 4টা হচ্ছে গিয়ে বার্সার সাথে হারছে, আর হচ্ছে 1টা জিতছে, সেটা রিয়াল মাদ্রিদের। আবার আরেকটা স্টেট তাদের ফেভারে আছে, সেটা হচ্ছে গিয়ে কোন নকআউট স্টেজে ম্যানচেস্টার সিটি প্রথম ম্যাচ জিতছে ফার্স্ট লেগ, এরকম কোন টাইতে তারা বাদ করে নেই, তারা থ্রু করে গেছে। আবার ম্যানচেস্টার সিটির যদি আমি চ্যাম্পিয়ন্স লিগ, যদি ওটা টোটাল ইউরোপিয়ান কাপ ধরি, ম্যানচেস্টার সিটি একদম লাস্ট কোন স্প্যানিশ ক্লাবকে বিট করে প্রোগ্রেস হয়েছে, নকআউট স্টেজে বিট করে সামনে প্রোগ্রেস হয়েছে, সেটা হচ্ছে কি 1969-70 সিজনে, তখন ইউরোপিয়ান কাপ ছিল, সেটা হচ্ছে ক্লাব অ্যাথলেটিকোকে হারিয়ে তারা করে। তো এখন যদি ধরে অলমোস্ট 50 বছর, আমি যদি টোটাল ইউরোপিয়ান কাপ, এটা নাম হয়ে পড়ে চ্যাম্পিয়ন্স লিগ নামকরণ করছে, এটা যদি হিসাবে কাউন্ট করি, তো 50 বছরে মাত্র একবার ম্যানচেস্টার সিটি কোন স্প্যানিশ ক্লাবকে বিট করে সামনে নকআউট স্টেজে বিট করে পরের স্টেজে তারা থ্রু হয়েছে। এখন আশা করি এটা হচ্ছে গিয়ে হয়তো অ্যানালিটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল ব্যাপার, আশা করি ম্যানচেস্টার সিটির জন্য এগুলা কোনো বড় ফ্যাক্টর হবে না, এগুলা জাস্ট কাগজে কলম হিসাবেই থাকবে। বাট তারপরও যখন অ্যানালাইটিক করবে তখন অবশ্যই এগুলো একটা ফ্যাক্টর কাজ করে আর কি। তো এই হচ্ছে কি, আর এখন আমাদের যদি সিএস হিসাব করি, ম্যানচেস্টার সিটি পুরা সিজনে এখন পর্যন্ত টোটাল 18টা সিএস রাখছে, এবং ইউসিএল এ সিএস রাখছে 5টা, সরি 18 ইউসিএল এ 7 ম্যাচ খেলে গোল খাইছে 5টা, আর 2টা সিএস রাখতে পারছে, হ্যাঁ, আর গোল খাইছে 5টা, গোল দিছে 18টা। তো এখন ম্যানচেস্টার সিটি ডিফেন্সটা নিয়ে আমি একটু বেশি টেন্স, ওরা হয়তো অ্যাটাক করবে, বাট ম্যানচেস্টার সিটির ডিফেন্সটা এবার অনেকটা বালির বাঁধের মতো, যেটা গত 2 সিজনে দেখা যায় ওরা একটা গোল খায়নি। তারপর হচ্ছে গিয়া এই হচ্ছে গিয়ে আপাতত ম্যানচেস্টার সিটির ব্যাপারগুলো আর কি, কাগজে কলমে। আগামী জিনিসটা হচ্ছে যে এখন আমরা এটাকে মানে আজকে লাইভ সেগমেন্টটাকে এখানেই র্যাপ আপ করবো যাওয়ার আগে, কারণ আমরা হচ্ছে কালকে আবার হচ্ছে জুভেন্টাস এবং লিওনের ম্যাচ নিয়ে আসবো, যেহেতু আমাদের খেলা 8টায়। তো আমরা যাতে একটু আমাদের যারা অডিয়েন্স আছে তারা যেন জিনিসটাকে একটু ডিটেলস জানতে পারে, বিকজ আসলে আমরা আসলে লকডাউনের আগে এবং পরে যেটা ফেস হয়ে গেছে, অলরেডি অনেক কিছু আমরা নিজেরাই ভুলে গেছি। ইভেন আমরা যখন বাইরেও যাই তখন আমরা আসলে জিনিসগুলো এখন একটু নতুন নতুন লাগছে সবকিছু। খেলাটাও সেরকমই, এখন আগে অনেক কিছু হয়ে গেছে, কারণ হচ্ছে স্বাভাবিক যখন হচ্ছে কি, যদি নর্মাল ওইটা লিগটা চলতো, চ্যাম্পিয়ন্স লিগ চলতো, প্রিমিয়ার লিগ চলতো, তাহলে এখন 2 ভাগ হয়ে যেত না, আফটার লকডাউন, বিফোর লকডাউন, হিসাব নিকাশ, তারপর কি হলো, তারপর অনেক স্ট্যাটিস্টিক্স চলে আসছে আর কি। তো এটা স্বাভাবিকভাবেই মনে রাখাটা মনে থাকে না। তারপর আমরা আশা করি যথেষ্ট পরিমাণ আমরা চেষ্টা করেছি, সর্বাত্মক চেষ্টা করেছি আপনাদের সামনে কি ফ্যাক্টর গুলো তুলে ধরার,
আশা এবং করি আপনি সামনে এটা আরো অনেক কিছু জানতে পেরেছেন এন্টারটেইনমেন্ট এবং চলতে থাকবে, বিকজ সামনে যে সামনে আরো আহ, আমাদের হ্যাঁ, আমরা আমাদের এই স্পোর্টস ম্যানিয়াক চ্যানেলটা আসলে আপনাদের দর্শকদের জন্য আমাদের যে কোনো আহ, ভুল ত্রুটি বা সমালোচনা আপনারা আমাদের বলবেন, আমরা এগুলা নিয়ে আমরা আমাদের কাজ করবো, সামনে এগিয়ে যাবো। সর্বোপরি শেষ কথা হচ্ছে কি আপনাদের সহযোগিতাটাই আমাদের কাম্য। তো এখন জিনিসটা হচ্ছে গিয়ে, এখন যাওয়ার আগে আমরা বলে নেই যে আপনাদের আহ, সবার প্রেডিকশন আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমরা এটা ইউটিউবে আপলোড দিব। তো আমরা আমাদের প্রেডিকশনটা জানাচ্ছি ইংলিশে। সেটা হচ্ছে যে স্কোর কত হতে পারে। আমার মতে, আমার মনে হচ্ছে খেলাটা আসলে 2-2 ড্র হবে। তো সেটার আমি স্কোর, এক্স্যাক্টলি সেটাই বলতাম যে 2-2 একটা খেলা, ম্যাচটা ড্র হবে, বাট 2-2 বা 3-3 এই টাইপের একটা হাই স্কোরিং ম্যাচ হতে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ। তো তাহলে আশা করি আমরা কালকে আবার আসতে পারবো, এবং এরপরে গেমটা এইভাবে চলতে থাকবে। এরপরে বায়ার্ন মিউনিখ, চেলসি এবং বার্সা, নেপোলি খেলা নিয়ে আমরা আলোচনা আবার আসবো। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।